একদম অনেক পুরানো একটা কথা আছে যে বিচার হয় চিকন আলীর, মোটা আলীদের কিছু হয় না। মাঝখানে আবার হাঁসের মাংস, হাঁস, এইসব নানান কাণ্ড হলো, তাই না? ওয়েস্টিনে সকালের নাস্তা। তো এই যে ধারাবাহিকভাবে একজন, তার বাবার যে আপনি দেখালেন, তো তার বাবার নামে একটা লাইসেন্স করা, তার এলাকার মানুষ কিন্তু অভিযোগ করছে মাঝখানে একটা 3 জনকে বোধহয় হত্যা করা হলো একই পরিবারের। স্বৈরাচারী সরকারের টেন্ডেন্সি এরকমই হবে, এটা স্বাভাবিক। বর্তমান সরকার তো আর স্বৈরাচারী সরকার না। সরকার কিভাবে নিশ্চিত হলো যে তিনি কোনো ভুল করেন নাই বা তার কোনো দোষ নেই? তো সরকার যদি এরকম বলে ফেলেন, তখন কিন্তু একজন উপদেষ্টার বিরুদ্ধে যে তদন্ত কাজ, যদি অন্য একটা নর্মাল তদন্তর যে প্রসিডিউর আছে, সেই তদন্ত কাজটা ব্যাহত হবে। তবে আলোচনাতে যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসি। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন আন্দোলনের নেতৃত্ব দেয়া অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাত্র 1 বছরে উপদেষ্টা থাকা অবস্থায় তাকে ঘিরে উঠেছে একের পর এক সমালোচনার ঝড়। চলতি বছর 29 জুন মরক্কো যাওয়ার সময় বিমানবন্দরে তার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়। 24 এপ্রিল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে জানান, ঠিকাদারি ব্যবসায় নেমেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেন। পরে অবশ্য বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন আসিফ। সম্প্রতি গুলশানে আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর সূত্র ধরে তার বিরুদ্ধে চাঁদাবাজিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। তবে এত কিছুর পরেও অন্তর্বর্তী সরকারের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত না। সরকার মনে করে যে উনি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না। সরকার যদি কোনো ভুল করে থাকে, সরকারের কেউ যদি কোনো ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, আপনারা সেই অন্যায়গুলো নিয়ে বারবার কথা বলুন, যাতে করে সেই অন্যায়ের প্রতিকার হয়, সরকার বাধ্য হয় সেই অন্যায়ের প্রতিকার করতে। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত না হওয়ায় উদ্বেগ জানান রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারের স্বচ্ছতার জন্য হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কোনো পার্টিকুলার ব্যক্তিকে প্রিভিলেজ দেওয়া যাতে না হয়, কোনো পার্টিকুলার ব্যক্তিকে যাতে এক্সট্রা সুবিধা না দেওয়া হয়, সেগুলোই ছিল এই আন্দোলন এবং এই জুলাই আন্দোলনের মূল মানে যে মাহাত্ম্য। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি বলবো, যেহেতু পরপর অভিযোগ আসতেছে, আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে এই মুহূর্তে এই বিষয়গুলো আসলেই সুরাহা হওয়া দরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শুধু অনিয়ম দুর্নীতিই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্তাদের কার্যক্রম এবং সক্ষমতার বিষয়টিও নজরে আনার দাবি এই বিশ্লেষকের। দুর্নীতি না, বরং তাদের যে কর্মক্ষমতা নিয়ে বা তাদের যে ব্যক্তিগত যে স্কিল, এগুলো নিয়েও প্রশ্ন এসেছে, বা তাদের কার্যক্রম নিয়েও প্রশ্ন এসেছে। তো এই জিনিসগুলোকে যখনই একটা প্রশ্ন আসছে, সেগুলোকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যে উপদেষ্টা বা অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা থাকে, এগুলো আসলে সিরিয়াসলি নেওয়া উচিত। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন এনে যোগ্য ব্যক্তি নির্বাচনের আহ্বানও জানান এই বিশ্লেষক। যিনি বা যার বিরুদ্ধে অভিযোগ আসছেন তাকে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে তাকে নতুন কাউকে এবং যোগ্যতম কাউকে ব্যক্তিকে সেখানে অবশ্যই প্রতিস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। একটা প্রতিবেদন দেখছিলাম, আসলে যেটি নিয়ে আলোচনা সেটা নিয়ে। আবু আলম শহীদ খান, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে একটা যুক্ত হয়েছেন। এবং এই আলোচনাগুলো আসলে উঠে অনেক আলোচিত হয়, সবাই মিলে আলোচনা করে, 2-3 দিন ট্রল হয়, তারপরে সব শেষ হয়ে যায়। পরপর অনেকগুলি ঘটনার কথা আমরা দেখালাম, কোনোটাতেই আসলে সরকারের তরফ থেকে কেন কোনো জায়গা থেকেই তদন্তও হয়নি। কারণ একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠলে যে ন্যূনতম তদন্তের জায়গা, যে আসলেও তিনি জড়িত নাকি জড়িত না, সেটাও আমরা কখনো করতে দেখিনি। এবং গতকালই আমাদের এক অনুষ্ঠানে এসে উপপ্রেস সচিব জানিয়েছেন যে তারা দোষী মনে করেন না, কাজে তদন্তের প্রশ্ন ওঠে না। তাহলে উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগ কি শুধু অভিযোগ আকারেই রয়ে যাবে, নাকি এটা সরকারের উপর অন্য কোনো প্রভাব ফেলবে? প্রথমত হলো যে যখন আপনার কারো বিরুদ্ধে অভিযোগ হবে, সেটাতে একটা তদন্ত হতে হবে, এবং তদন্ত করার অনেক পদ্ধতি আছে। নর্মালি যেটা হয়, আমাদের প্রশাসনিক নিয়মটা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ, তার চেয়ে উচ্চ পর্যায়ে যিনি আছেন তাকে তদন্তের দায়িত্ব দেওয়া যেতে পারে। আর এখানে তো দুর্নীতি দমন কমিশন তো যে কোনো লোকের বিরুদ্ধে তদন্ত করতে পারে, চৌকিদার থেকে একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত।
সুতরাং এটা দুর্নীতি দমন কমিশনও তদন্ত করে দেখতে পারে যে যে অভিযোগগুলো করা হলো সেগুলোর মধ্যে কতটা সারবত্তা আছে। এবং উপদেষ্টা পরিষদও হয়তো 2-3 জনকে দায়িত্ব দিতে পারতেন সিনিয়র, যে আপনারা বিষয়টা একটু দেখেন, এই যে অভিযোগগুলো উঠছে তার বক্তব্য নেন এবং অন্য যাদের বক্তব্য পাওয়া গেছে সেই বক্তব্যগুলো একটা খতিয়ে দেখে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো একদম সিনিয়র মানুষ, তাকেও দায়িত্ব দেওয়া যেতে পারতো, তার নেতৃত্বে একটা ছোট কমিটি করে 3 জনের। এবং তারপরে সরকার যদি এটা বলতেন যে সরকার দেখেছে যে তিনি কোনো ভুল করেননি, তো এটা যে এইভাবে বলে দেওয়ার কারণে এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, এই জন্যই তো প্রশ্নটা যে সরকার কীভাবে নিশ্চিত হলো যে তিনি কোনো ভুল করেন নাই বা তার কোনো দোষ নেই। তো সরকার যদি এরকম বলে ফেলেন তখন কিন্তু একজন উপদেষ্টার বিরুদ্ধে যে তদন্ত কাজ, যদি অন্য একটা নর্মাল তদন্তর যে প্রসিডিউর আছে সেই তদন্ত কাজটা ব্যাহত হবে। এবং এগুলো তো নতুন জিনিস না, এটা পুরানো জিনিস। পুরানো যে সরকারগুলো ছিল আমাদের দেশে, সেই সময় সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা উপদেষ্টা কারণ নামে কোনো অভিযোগ উত্থাপন হলে সরকারের পক্ষ থেকে সেগুলো বাতিল করে দেওয়া হতো এক কথায়, না এগুলো ঠিক না। এমনকি বিশ্ব ব্যাংকেরও অভিযোগ ছিল, সেই অভিযোগের কোনো তদন্ত না করে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে তদন্ত হয়েছে, কিন্তু প্রথম দিকে সরকার এগুলোকে বাতিল করে দেন। বা টিআইবি কোনো কিছু বললে সঙ্গে সঙ্গে বাতিল, যে তাদের যে কথাবার্তা বা তাদের যে ধারণা বা তারা যেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন সেগুলো জেনুইন না। তো এইটা ছিল একটা টেন্ডেন্সি, এবং স্বৈরাচারী সরকারের টেন্ডেন্সি এরকমই হবে, এটা স্বাভাবিক। বর্তমান সরকার তো আর স্বৈরাচারী সরকার না, বর্তমান সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং জনগণের একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে অনুরোধ করে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছে এবং তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন, এবং 8 তারিখে তিনি একটা উপদেষ্টা পরিষদও গঠন করেছেন। সুতরাং এই সরকার আগের সরকারগুলোর মতো আচরণ করবে বা আগের সরকারগুলোর মতো সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দেবে, এটা বোধহয় জনগণ অ্যাকসেপ্ট করে না। এই কারণে আপনার যে প্রতিবেদনটা দেখলাম, একজন ইয়াং মানুষ নিশ্চয়ই আন্দোলনে ছিলেন, তার কথাটা খুব স্পষ্ট যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হলে এটার একটা তদন্ত হতে হবে, তদন্তের পরে আপনারা কথা বলেন। এবং অভিযোগ তো একটা দুটো না, পরপর বেশ কিছু অভিযোগ, মাঝখানে আবার হাঁসের মাংস, হাঁস, এইসব নানান কাণ্ড হলো, তাই না? ওয়েস্টিনে সকালে নাস্তা। তো এই যে ধারাবাহিকভাবে একজন, তার বাবার যে আপনারা দেখালেন, তো তার বাবার নামে একটা লাইসেন্স করা, তার এলাকার মানুষ কিন্তু অভিযোগ করছে, মাঝখানে একটা 3 জনকে বোধহয় হত্যা করা হলো একই পরিবারের, তখন কিন্তু সেখানে তারা বললেন যে তার বাবা এটার জন্য দায়ী, এরকম স্পষ্টভাবে ওই ফ্যামিলি থেকে বলা হয়েছে। সুতরাং ওখানে একটা পুলিশি তদন্তের ব্যাপার আছে, আমরা জানি না তদন্তগুলো হচ্ছে কিনা। তো এই সমাজের আইনের ব্যাপারে বলা হয়, একদম অনেক পুরানো একটা কথা আছে যে বিচার হয় চিকন আলীর, মোটা আলীদের কিছু হয় না। তো এখন সমাজের উপর পর্যায়ে যারা থাকেন, যারা মোটা সোটা মানুষ বা যাদের কাছে অর্থবিত্ত ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে তো আপনি কোনো অভিযোগ করে খুব একটা ফায়দা হবে বলে এই মনে হচ্ছে না। তো এরকমই চলবে মনে হচ্ছে, যে এই যে আগেই যা চলতো তাই চলতে থাকবে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে কখন ঘুম ভাঙে।